আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। টাইম টেলিভিশন পক্ষ থেকে আপনাদেরকে টাইম টকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিপার্টমেন্টের চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স, চিটাগং ইউনিভার্সিটি, এবং ডাইরেক্টর আইসিটি চিটাগং। শাহাদাত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে এই আমাদের যুক্তরাষ্ট্র সফরের সঙ্গে আপনি আমাদেরকে সময় দিয়েছেন টাইম টিভিতে। আপনার সম্বন্ধে একটু বিস্তারিত দর্শকের উদ্দেশ্যে বলুন। ধন্যবাদ আমাকে টাইম টেলিভিশনে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সত্যি আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। আমি প্রথমে আমার ব্যক্তিগত জীবন এবং শিক্ষা জীবন এবং বর্তমান কী বিষয়ে গবেষণা করছি এই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। তারপরে আমি বাংলাদেশের তথ্য প্রযুক্তিতে এখন বর্তমান কী অবস্থা এবং কী হতে যাচ্ছে অথবা কোথায় বাধা আছে এই সম্পর্কে আপনাদেরকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলি। আমি আমার এক মেয়ে রয়েছে এবং দুই ছেলে। আমার মেয়ে A-level করেছে। দুই ছেলে, একজনের নাম সামিন, আরেকজনের নাম সাজিদ। তারা ক্লাস 9 আর ক্লাস 3-তে পড়াশোনা করছে। আমি অলরেডি ইতিমধ্যে বলেছেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের, অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলের কম্পিউটার সায়েন্সের প্রথম অধ্যাপক হিসেবে আমি নিয়োগ পাই 2007 সালের 30শে মে। আজ প্রায় সেটা 9 বছর হতে চলেছে। আমি ওই উক্ত বিভাগের প্রায় 6 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের পরিচালকের দায়িত্ব পালন করছি। এটা কি নতুন হয়েছে? হ্যাঁ, পরিচালকের দায়িত্ব পালন করছি। এবং বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে একটা ইন্টারনেট অবকাঠামো গড়ে উঠেছে, তার সাথে আমি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলাম। আমার শিক্ষাগত জীবন সম্পর্কে আমি একটু আলোকপাত করতে চাই। আমি মূলত আমার জন্ম চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার গড়িবারঝিল গ্রামে। আমি ওখান থেকে আমার ক্লাস 4র্থ শ্রেণী পর্যন্ত ওখানে পড়াশোনা করি। তারপরে ক্লাস 6 পর্যন্ত চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলে পড়াশোনা করি। এরপরে 1980 সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজে আমি ভর্তি হই এবং 1984 সালে ওই কলেজ থেকে আমি এসএসসি পাস করি এবং এসএসসিতে আমি মেধা তালিকায় 7ম স্থান অধিকার করি। পরবর্তী পর্যায়ে কৃতিত্বের সাথে আমি এসএসসি পাস করি, এইচএসসি পাস করি। এরপরে বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে 1993 সালে আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করি এবং পরবর্তী পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পরে বিশ্ব ব্যাংকের স্কলারশিপ নিয়ে আমি যুক্তরাজ্যের খুবই নামকরা ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং ম্যানচেস্টারকে বলা হয় শিল্প বিপ্লবের তীর্থস্থান, এবং এই ইউনিভার্সিটি সেই শিল্প বিপ্লবের সাথেও তার একটা নারীর সম্পর্ক ছিল। আমি ওই ইউনিভার্সিটি থেকে আমার মাস্টার্স ডিগ্রি কম্পিউটার সায়েন্সে অর্জন করার সৌভাগ্য হয় এবং পরবর্তী পর্যায়ে আমি ওখান থেকে আমার পিএইচডি অর্থাৎ ডক্টরাল ডিগ্রি কম্পিউটার সায়েন্সে আমি অর্জন করি, সেটা 2002 সালের দিকে। এরপরে আমি আমার সুযোগ ছিল যুক্তরাজ্যের ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান করার। আমার অফারও ছিল, কিন্তু আমি সেই সুযোগ গ্রহণ না করে আমি দেশের ফিরে এসে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি যোগদান করি এবং কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব গ্রহণ শুরু করি। এর পরবর্তী পর্যায়ে আমি পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটির সাথে, যেমন মিডল ইস্টের সুলতান কাবুস ইউনিভার্সিটির সাথে আমি ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করি। ইন্দোনেশিয়ার ত্রিশক্তি ইউনিভার্সিটিতে আমি প্রায় দীর্ঘ 11 বছর ধরে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করি। এবং পরবর্তী পর্যায়ে 2009 সালের দিকে আমি খুবই মর্যাদা সম্পন্ন
প্রেস্টিজিয়াস কমনওয়েলথ স্কলারশিপ পাই অনেক প্রতিযোগিতার মাধ্যমে। পুরো পৃথিবী থেকে যে কয়জন প্রায় হয়তো 50 জনের মতো মেধাবী বিজ্ঞানীদের সিলেক্ট করে, তার মধ্যে আমি একজন ছিলাম। সেখানে প্রায় আরও বছরখানেক আমি সময় ব্যয় করি। আমি সেটাকে অনেকে পোস্ট ডক্টরাল রিসার্চ হিসেবেও গণ্য করে। পরবর্তী পর্যায়ে 2011 সালের দিকে আমি আবার খুবই প্রেস্টিজিয়াস ইউরোপিয়ান কমিশনের ইরাসমাস মন্ডুসে স্কলারশিপ পাই, এবং ডেনমার্কের অলবুর্গ ইউনিভার্সিটিতে আমি অনেকদিন ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করি। এবং পরবর্তী পর্যায়ে 2013 সালের দিকে আবার ডেনমার্কের অলবুর্গ ইউনিভার্সিটিতে ইরাসমাস মন্ডুসের স্কলারশিপ নিয়ে আবার গবেষণা করতে যাই। এবং অতি সম্প্রতি 2014 সালে সুইডিশ গবেষণা রিসার্চ কাউন্সিলের খুবই প্রেস্টিজিয়াস একটি যেটা আপনি আমার সঙ্গে বলছিলেন, লোলিও, জি, গ্রান্ট অর্জন করি। মূলত সুইডিশ রিসার্চ কাউন্সিলের গ্রান্টগুলোকে প্রেস্টিজিয়াস বলা হয় এই কারণে, আপনারা জানেন সুইডেন থেকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়, কারণ তারা ওই সমস্ত প্রজেক্টে তাদের ফান্ডিং করে যেখানে তাদের বিজ্ঞানের মৌলিক গবেষণাকে আমরা অগ্রসর করতে পারি, সেসব বিষয়ে কিন্তু গবেষণার জন্য তারা ফান্ড করে। এবং এই প্রজেক্টে আমরা যে জিনিসটা দেখিয়েছি, প্রফেসর কার্ল অ্যান্ডারসন ওখানকার আমার কাউন্টার পার্ট, আমরা যেটা চাচ্ছি যে আজকে শুধু আজকের পৃথিবীটি ইন্টারনেট না, এখন আমরা উই হ্যাভ এন্টার্ড ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ইন্টারনেট অফ থিংস, যেটাকে আমরা বলি আইওটি। তো আমরা ওই প্রজেক্টে আমরা দেখাচ্ছি কীভাবে সফটওয়্যারের সাথে একটা সেন্সর বেসড, ওয়্যারলেস সেন্সর বেসড একটা কমিউনিকেশন, একটা যেটাকে বলা হয় পারভেসিভ কম্পিউটেশন, এটার সাথে কীভাবে একটা সেতু বন্ধ, যেটাকে আমরা বলি মেরিজ, করা যায়। অর্থাৎ আমরা এখানে প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করেছি বাংলাদেশের ফ্লাড রিস্ক অ্যাসেসমেন্ট, এবং একই জিনিসটা আমরা সুইডেনেও আমরা অ্যাপ্লাই করব। এই প্রজেক্টে ইতিমধ্যে একজন পিএইচডি স্টুডেন্ট কাজ করছে, এবং আসলে এই প্রজেক্টের আমরা রেজাল্ট একটা করার জন্য এইবার মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে, যেখানে ওয়ার্ল্ড কংগ্রেস ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হলো, আমাদের গবেষণা আমি ওখানে উপস্থাপন করেছি, এবং ওখানে যথেষ্ট সায়েন্টিস্টদের কাছ থেকে আগ্রহ পেয়েছি, এবং তারা অনেকে আমাদেরকে বলেছে এই একই প্রযুক্তিটা মার্কিন যুক্তরাষ্ট্রে কিভাবে এটা প্রয়োগ করা যেতে পারে। কিছুদিন আগে আমরা গ্র্যান্ড ক্যানিয়ন ভিজিট করার সুযোগ হয়েছিল। যখন আমরা আরিজোনা দিয়ে যাচ্ছিলাম, সেখানে আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছিলাম যে ফ্লাশ ফ্ল্যাট, অর্থাৎ ফ্লাডিংয়ের সময় তুমি করতে পারবে না, ট্রাভেল করতে পারবে না। তখন আমরা চিন্তা করছিলাম যে এখানেও তো আমাদের সিস্টেমটাও কাজে লাগাতে পারে। অর্থাৎ এইভাবে আমরা একটা জেনেরিক একটা মডেল, ফ্লাড প্রিডিকশন মডেল, যেটা এক্সপার্ট সিস্টেম এবং ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের কম্বিনেশন দিয়ে যেটা আমরা করতে চাচ্ছি, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাপ্লাইড হতে পারে। শুধু তাই নয়, আমরা গভর্নমেন্ট নিয়ে আমরা গবেষণা করছি, আমরা হেলথ ইনফরমেটিক্স নিয়ে গবেষণা করছি। আমি সাদত ভাই, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা জানলেন সাদত ভাই সম্বন্ধে অত্যন্ত চমৎকার একজন মেধাবী আমাদের একজন ভাই, যিনি হি হ্যাজ গট সো মাচ ট্যালেন্টস ইন হিজ ট্রেজার। আর আমি ওনাকে পেয়ে আজকে আমরা সত্যিই আনন্দিত সাদত ভাই, এবং দর্শকবৃন্দ আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতার এই সব ইনফরমেশনগুলো পেয়ে ওনারা উপকৃত হচ্ছেন ডেফিনেটলি। তো সাদত ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ তো ডিজিটাল বাংলাদেশ সম্বন্ধে আমরা অনেক কিছু লেখালেখি, এবং বর্তমান সরকার আপনারা চেষ্টা করছেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো আপনার ওই পার্সপেক্টিভে ডিজিটাল বাংলাদেশ ভিশন, গভর্নমেন্টের যে ডিজিটাইজেশন, ই কমার্স, সব কিছু মিলে কম্বিনেশনের এখন কি স্ট্যাটাস আছে আমরা বাংলাদেশের, বা ইন্টারনেটের যে আমাদের স্পিড অনেক সময় লো অ্যান্ড হাই, কোন জেনারেশনে আমরা আছি? ধন্যবাদ আপনার চমৎকার একটা প্রশ্নের জন্য। আমি এতক্ষণ তো আমার ব্যক্তিগত এবং গবেষণার যে বিভিন্ন দিগন্ত সেইগুলো সম্পর্কে আলাপ করেছি। এখন দেশ সম্পর্কে, বিশেষ করে এখন ডিজিটাল বাংলাদেশ, সেটা কি আসলে একটা স্লোগান? সেটা দিয়ে কি আসলে দেশের কোনো পরিবর্তন আসবে? সেটা সম্পর্কে আমি আমার একটা চিন্তাভাবনা, চিন্তার চেতনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো মূলত আমার কাছে মনে পড়ে রোটারি ক্লাব অফ চিটাগং আমাকে ইনভাইট করেছিল একটা টক দেওয়ার জন্য। সেটা 2007 সালে, যে ডিজিটাল বাংলাদেশের উপর। আমি তখন একটা ছোট্ট একটা প্রবন্ধ লিখে সেখানে উপস্থাপন করেছিলাম।
তো ডিজিটাল বাংলাদেশের চিন্তা সেই 2007 সাল থেকেও কিন্তু আমরা করছি। তবে যে কোনো জিনিস যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তার একটা রাজনৈতিক একটা প্রতিশ্রুতি দরকার, আর না হলে কিন্তু হয় না। তো পরবর্তী পর্যায়ে আমরা যেটা দেখতে পেলাম 2008 সালে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য তারা খুবই একটা বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে এবং 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে তারা নির্বাচিত হয়ে 2009 সালে যখন ক্ষমতা গ্রহণ করে জানুয়ারিতে, তারা তখন আইসিটি পলিসি তারা প্রণয়ন করে, যদিও সেটা ড্রাফট হয়েছিল 2008 সালের দিকে, তবে তাদের ড্রাফট অনেক বেশি আমি মনে করি সেই আইসিটি পলিসি প্রণয়নের কিছু ওয়ার্কশপের সাথেও কিন্তু আমি জড়িত ছিলাম। তবে এখন প্রশ্নটা হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা আসলে কি বুঝি। সেটা হচ্ছে কি, সেটার কিন্তু অনেক দিক আছে। ডিজিটাল বাংলাদেশ কনসেপ্টটা শুধু নতুন কিছু না, সেটা কিন্তু আমরা ডিজিটাল ব্রিটেনের কত শুনেছি অথবা ডিজিটাল ইউরোপের কত শুনেছি। অর্থাৎ সেখানে জিনিসটা হচ্ছে কি, ডিজিটাইজেশন করলে অর্থাৎ আমরা যেটা চাই মানুষের যে কাজকর্মগুলো করে যে সার্ভিসগুলা পায় সেই সার্ভিসগুলো যেন একটা সহজ হয়, সেটা যেন সহজ হয়, সেটাই কিন্তু আসল উদ্দেশ্য। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেমন ই ফাইলিং বলি আমরা, ই কমার্স, হোয়াটএভার ইট ইজ, তো ঢাকায় বসে যদি কেউ কিছু করে ওটা অটোমেটিক চিটাগাঙ্গে পেয়ে যাচ্ছে, বা এই যে ত্বরান্বিত একটা কম্বিনেশন, সেটা যেন সহজ হয়। অর্থাৎ মানুষের মধ্যে যেন তথ্যের আদান প্রদান, যোগাযোগ, কাজকর্মগুলো কিন্তু ইজিলি করতে পারে। যেমন একটা এক্সাম্পল, রিমোটে যেমন আমি একটা ট্রেনের টিকিট করব, যেমন এখানে কিন্তু আপনারা উন্নত দেশে ঘরে বসে কিন্তু অনলাইনে ট্রেনের টিকিট করে ফেলছেন। বাংলাদেশে কিন্তু জিনিসটা অত সহজ না। তা আমরা যদি ওরকম করতে পারি, আপনারা মনে করেন ব্যাংকে আপনার ট্রানজ্যাকশনগুলো আপনারা বাসায় বসে কিন্তু একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছেন। সেটা আমরা 2009-এর দিকে অথবা যখন আমরা স্বপ্ন দেখছি ডিজিটাল বাংলাদেশের, আমাদের স্বপ্ন ছিল ওইরকম আমরা কিছু করতে পারবো কিনা। যেমন এখন সেই ইয়েতে যদি প্রেক্ষাপটে যদি বলি, এখন আমরা ব্যাংকিং, যেটা ব্র্যাক ব্যাংক প্রথম চালু করেছে, বিকাশ, এইটা কিন্তু একটা চমৎকার বিপ্লব ঘটিয়েছে। রিয়েল গুড কনসেপ্ট থ্রু মোবাইল। থ্রু মোবাইল এখন কি হচ্ছে, আপনার সহজে কিন্তু আপনি রংপুরে বসে আছেন, আপনি চিটাগংয়ে টাকা ট্রান্সফার করতে পারছেন। একজন রিক্সাওয়ালা চিটাগংয়ে সে রিক্সা চালাচ্ছে, সে হয়তো রংপুর থেকে আসলো, সে কিন্তু রিক্সা চালিয়ে কিন্তু ওই রংপুরে তার ফ্যামিলির কাছে কিন্তু টাকা পাঠিয়ে দিচ্ছে। দিস ইজ ডিজিটাল বাংলাদেশ, যেটা একদম সত্যি এটা সুখের খবর। প্রান্তিক লেভেলের মানুষের জন্য আপনি কি করছেন। যেমন আমি যদি আরেকটু করে বলি যে আপনারা দেখেছেন সভ্যতা ছিল কৃষি নির্ভর প্রথম দিকে, কিন্তু আজকের সভ্যতা কিন্তু কৃষি নির্ভর না। তারপরে সভ্যতা আসলো ম্যানুফ্যাকচারিং, আজকের সভ্যতা হচ্ছে আইডিয়ার সভ্যতা। তাহলে এখন যদিও এখন আর কৃষি নির্ভর আমাদের অর্থনীতি নেই, কিন্তু এখন এখানে কি হচ্ছে, কৃষি নির্ভর অর্থনীতি না থাকলেও আজকে এগ্রিকালচার এমন একটা পর্যায়ে চলে আসছে, আপনি হয়তো দেখবেন সবচেয়ে কম জমিতে ফসল ফলিয়ে তো টেকনোলজি ইউজ করে আমরা কিন্তু বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন করছি। বাংলাদেশ হচ্ছে কি যার উদাহরণ। একইভাবে ম্যানুফ্যাকচারিং খাত, একইভাবে আইডিয়া, যে এখানে যদি আমরা টেকনোলজির একটা তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারি তাহলে কিন্তু বিপ্লব কিন্তু অনিবার্য। ডিজিটাল বাংলাদেশকে সেখানেই নিয়ে যেতে হবে। কনসেপ্টটাই মূল কথা হচ্ছে কি, তথ্য প্রযুক্তিটা ব্যবহার করে মানুষের জীবনযাত্রাকে আরও সহজ সরল করে, গতিময় করে, মানুষ যেন আরও প্রোডাক্টিভ পজিটিভ কাজ করতে পারে, সেটাই হবে কি তার উদ্দেশ্য তথ্য প্রযুক্তি। যেমন শিক্ষা ব্যবস্থার কথা বলি, এখন আমরা অ্যাডমিশন, যেমন ইউনিভার্সিটিগুলোতে অনলাইনে অ্যাডমিশন করতে পারছে, যেখানে আগে একটা ছেলে যদি 10টা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিত, তাহলে রংপুর ইউনিভার্সিটি মনে করেন, ঢাকা ইউনিভার্সিটি, তাকে বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাভেল করতে হতো, এমন অনেক সময় নষ্ট হতো, টাকা অনেক রিস্ক ছিল। আজকে ঘরে বসে কিন্তু সেটা কিন্তু করে ফেলতে পারছে। সত্যি এটা বলবো, এটা আমাদের ইনফরমেশন টেকনোলজি বলেন বা ডিজিটাইজের ব্যাপার, এটা বিশাল সাফল্য। তারপরে একইভাবে আপনার কৃষি ক্ষেত্রে বলেন, এখানেও কিন্তু তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে। আমরা একটু বিরতির সময় নিয়ে আসছি। শুধু দর্শক, আমরা এতক্ষণ অত্যন্ত চমৎকার আলাপ শুনছিলাম আমাদের শিক্ষাবিদ শাহাদাত হোসেন সাহেবের কাছ থেকে। আমরা সত্যি ওনার কাছ থেকে আরও শুনবো। আমাদের সঙ্গে থাকুন। আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।
দর্শক বিরতি পরে ফিরে আসলাম জনাব ডক্টর শাহাদ হোসেন সাহেবের সঙ্গে আবারও। শাহাদ ভাই, আমরা যে কথা পর্যালোচনা করছিলাম বাংলাদেশের প্রযুক্তি এবং এটার বর্তমান যে অবস্থা, তো আমি যে জানতে চাচ্ছি ডিজিটাইজেশন এবং কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি সব কিছু মিলে বাংলাদেশি সরকারি এবং বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের কি কোনো কীরকম সাপোর্ট পাচ্ছেন ওদের কাছ থেকে? তাদের কি কোনো কন্ট্রিবিউশন আছে কি না? অবশ্যই সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবশ্যই অবদান আছে। বিশেষ করে যে সমস্ত মোটামুটি এখন বলা যায় সব সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং ওখান থেকে প্রতি বছর পাশ করে গ্র্যাজুয়েটরা বের হচ্ছে এবং তারা জব মার্কেটে গিয়ে তারা ভূমিকা রাখছে। যেমন আমরা বলতে পারি, যেমন আমার অনেক ছাত্র আছে তারা আউটসোর্সিংয়েও কিন্তু ভূমিকা রাখছে, তারা টিচিংয়ে যাচ্ছে, অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছে, কলেজ লেভেলের শিক্ষক হচ্ছে, তারা প্রোগ্রামার হচ্ছে, তারা সরকারি প্রতিষ্ঠানে আইটি অফিসার হিসেবে যোগ দিচ্ছে, সরকারি ক্যাডারে যাচ্ছে, ব্যাংকগুলোতে যাচ্ছে। তো এখানে কিন্তু যথেষ্ট কিন্তু একটা ভূমিকা রাখছে। তবে এখানে যে জিনিসটা আমি বলতে চাই যে প্রথমে আমরা তো দেখলাম যে ডিজিটাল বাংলাদেশের একটা সম্ভাবনা, কিছু কিছু কাজ তো হচ্ছে, সাফল্যের কথা বললাম, কিন্তু এগুলো আরও কিভাবে করা যায়, আরও কি কি করা উচিত, অথবা অবকাঠামোর এখানে বটলনেক্স, বাধা কি আছে, এগুলোর সম্পর্কেও কিন্তু আমাদের একটু পর্যালোচনা করা দরকার। অথবা আমরা যেটা চাচ্ছি আসলে ফিল্ডে কতটুকু আমরা সেটা অর্জন করতে পারছি, তার ইভ্যালুয়েশনও কিন্তু আমাদের এটা কিন্তু এখন করা উচিত। তাহলে কিন্তু আমরা প্রকৃত কিন্তু নীতি আইসিটি পলিসি আমরা ডেভেলপ করতে পারবো। তাহলে এখানে কিন্তু আলাপ করতে গেলে আপনি চমৎকার প্রশ্ন করেছেন যে শিক্ষাক্ষেত্রে এখন যেটা করছে বাংলাদেশ সরকার, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের মাধ্যমে বিশ্ব ব্যাংকের এটা একটা প্রজেক্ট, বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক, যেটা BDRAN, এই নেটওয়ার্কের মাধ্যমে এখন বাংলাদেশ সরকার চেষ্টা করছে সমস্ত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং রিসার্চ ইনস্টিটিউটগুলোকে একটা ইন্টারনেট অবকাঠামোর আওতায় নিয়ে আসার জন্য। এবং বর্তমান সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিডিও কনফারেন্সিং রুম করছে, ভার্চুয়াল ক্লাসরুম, এবং এই প্রজেক্টের সাথে আমিও কিন্তু ব্যক্তিগতভাবে জড়িত আছি। সেজন্য আমি জানি ইতিমধ্যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে, আমাদের ভিডিও কনফারেন্সিং রুম হয়েছে, যার ফলে সুবিধাটা যেটা হবে, আমাদের ছেলেরা ওখানে বসে সে MITর লেকচার শুনতে পারবে, তাদের সাথে ইন্টারেক্ট করতে পারবে। এটা একটা বিশাল সুবিধা। তবে এখানে বটলনেকটা হচ্ছে যে আপনাকে কিন্তু যথাযথ ব্যান্ডউইথ থাকতে হবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা এখানে দেখলাম যখন ইউনিভার্সিটিগুলোতে অনেকে বলছে গিগাবিট ব্যান্ডউইথ তারা ব্যবহার করছে, কিন্তু আমরা এখনও কিন্তু মেগাবিটে কিন্তু বসে আছি। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা এখন 150 MB আমরা ব্যান্ডউইথ ব্যবহার করছি, কিন্তু এইটাকে আমাদের চাহিদা কিন্তু আরও বেশি। তাহলে এই জিনিসগুলো করতে গেলে অবকাঠামোগত কিন্তু উন্নয়ন করতে হবে। এটা হচ্ছে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেমন আরও বেশি ওয়াইফাই জোন করতে হবে। এগুলো করতে গেলে ব্যান্ডউইথ লাগবে, আপনার ইন্টারনেট অবকাঠামো তৈরি করতে হবে। যেমন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা ইতিমধ্যে অপটিক্যাল ফাইবার ইন্টারনেট অবকাঠামো তৈরি করেছি। এটাই যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, কিন্তু আমাদের এই প্রযুক্তিটাতে আপামর জনসাধারণের ক্ষেত্রে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের যদি ওয়াইফাই জোন, মনে করেন আপনার গ্রামের একটা হাটে ওয়াইফাই জোন করবেন, তাহলে ওখানে আপনাকে ফাইবার অপটিক ব্যাকবোন কিন্তু নিয়ে যেতে হবে। ইতিমধ্যে বর্তমান সরকার আমি জেনেছি যে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত ফাইবার অপটিক অবকাঠামো নেওয়ার তাদের পরিকল্পনা রয়েছে, কিছু জিনিস বাস্তবায়ন হচ্ছে। সেটা যদি হয় তাহলে কিন্তু আমাদের যে তথ্য প্রযুক্তির যে আদান প্রদান সেটা কিন্তু আরও বেশি সহজ হবে। যেমন মনে করেন গ্রামের একটা হাটে যদি আমরা যদি ওয়াইফাই জোন ইউজ করতে পারি, এখন কিন্তু বাংলাদেশে আপনার ইন্টারনেট ইউজার প্রায় 4 কোটি, আমাদের জনসংখ্যা হচ্ছে 16 কোটি, 12 কোটি মানুষ এখন মোবাইল ফোন ইউজ করে। তাহলে আমরা ইন্টারনেটের ব্যবহার যদি আরও বেড়ে যায়, তাহলে কিন্তু একজন গ্রাম থেকে বসে, যেমন এখন ভাইবারে কথা বলছে, হোয়াটসঅ্যাপে কথা বলছে, আপনার কিন্তু ওই যে এক সময় হয়তো দেখা যাবে যে মোবাইল ফোনে বন্ধ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বিরাট
একটা বিপ্লব কিন্তু। তো এখন এটার যদি আমরা আস্বাদন গ্রহণ করতে চাই, ওই অবকাঠামোগত উন্নয়ন কিন্তু বেসিক্যালি আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটা তো গড়ে উঠুন। ডক্টর সাদু ভাই অনেক চমৎকার আপনি আমাদের তথ্য দিচ্ছেন। বাট রিসেন্টলি আমরা উই হ্যাভ সিন আমাদের কিছু পেপারে নিউজ পেপারে একটা রিপোর্টিং আসছিল যে বাংলাদেশের ওই যে ইন্টারনেট স্পিডের ব্যাপারটা ভারত এবং বাংলাদেশ একটা গ্লিচ, বা তাতে কি বাংলাদেশ এফেক্টেড হবে? পাশাপাশি মনে করেন কল সেন্টারের ব্যাপারে একটা বিরাট সুযোগ ছিল বাংলাদেশের। এই কল সেন্টারটার কি স্ট্যাটাস, কোন ইউনিভার্সিটি কি ওরা উদ্যোগ নিচ্ছে, বা কেউ কি ইনভলভ আছে কি কোন ইউনিভার্সিটি? অ্যাকচুয়ালি কল সেন্টার করার জন্য লাইসেন্স দেওয়ার জন্য কিন্তু আমি যতটুকু জানি 2007-08 সালে কিন্তু একদম বিটিআরসি এইটা কন্ট্রোল করে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন নামে একটা প্রতিষ্ঠান রয়েছে, তারা এটা কন্ট্রোল করে। তারা এরকম কল সেন্টার দেওয়ার জন্য তারা করেছিল, কিন্তু এখন আমার মনে হয় না এটা খুব একটা সাফল্যের মুখ দেখেছে। তবে এখন আমাদের যে ব্যান্ডউইথ আছে, অর্থাৎ আমরা তো সাউথ ইস্ট, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ, অর্থাৎ যেটাকে বলে সিএমইউই, এই সাবমেরিন কেবলের সাথে কিন্তু আমরা এখন যুক্ত আছি। তো এখন আমাদের যে সাবমেরিন কেবলের মাধ্যমে যে ব্যান্ডউইথ আমরা নিচ্ছি, এটা খুব সম্ভবত 230 গিগাবিট পার সেকেন্ড আর কি। কিন্তু আমাদের কাছে যে তথ্য রয়েছে, আমরা এইটার মনে হয় এখন 30 গিগাবিট অথবা তার হয়তো 30-40% কিন্তু আমরা ব্যবহার করতে পারছি আর কি। যেটা কিন্তু ওই জন্য হয়তো গভর্নমেন্ট চিন্তা করছে যে ওই যে বিশেষ করে ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলে যদি এখান থেকে কিছু ব্যান্ডউইথ ওদেরকে দেওয়া যায়, তাহলে এইরকম একটা চিন্তাভাবনা আছে। তারপরেও যেটা হবে হোক, যেহেতু আমাদের এখানে ইন্টারনেটের যে ব্যবহারটা, যখন আমরা 2006 সালের 30শে মে সর্বপ্রথম সাবমেরিন কেবলের সাথে যুক্ত হলাম, তখনকার বাংলাদেশ আর 2015 সালের বাংলাদেশ কিন্তু এক না। আমরা কিন্তু তখন যখন 240 গিগাবিট পার সেকেন্ড আমরা ব্যান্ডউইথ পাবো চিন্তা করছিলাম, সেটা হয়তো খুব একটা বেশি আমরা ব্যবহার করতে পারি নাই 2006-তে। কিন্তু এখন যেভাবে ব্যবহার বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু লিনিয়ার না। আমার কাছে মনে হচ্ছে সেটা এক্সপোনেনশিয়াল। কারণ এখন আমি আপনাকে প্রথমেই বলেছি, নাও উই হ্যাভ এন্টার্ড ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ইন্টারনেট অফ থিংস। এখানে আমি যেটা বলি, এখন বর্তমানে 6 বিলিয়ন ডিভাইস বলতে সেটা স্মার্টফোন হতে পারে, কার হতে পারে, প্লেন হতে পারে, অথবা আপনার ঘরের ফ্রিজ, টেলিভিশন, 6 বিলিয়ন ডিভাইস কিন্তু আপনার ইন্টারনেটের সাথে এখন যুক্ত। খুব সুন্দর প্রশ্ন করছেন। আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, আপনি সাধারণত ভাই আপনি তো অলরেডি বাংলাদেশ থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র সফর করছেন, আমাদের এখানেও কিন্তু বাংলাদেশি মালিকানাধীন অনেক আইটি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, আইটি স্কুল গড়ে উঠেছে। তা আপনার সে ধরনের কোনো অভিজ্ঞতা বা কারোর সঙ্গে কোনো? জাস্ট সাম্প্রতিক এখানে আমার খুব সৌভাগ্য হয়েছে, পিপল অ্যান্ড টেক, একটা ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট, এটা ভিজিট করার। তো আমি সেটা আজকে ভিজিট করেছি, এবং ইতিমধ্যেও কিন্তু এই প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু আমার একটু ধারণা ছিল। তাদের ওয়েবসাইটও আমি দেখেছি। তাদের কার্যক্রম দেখে আমার কাছে যেটা মনে হচ্ছিল, সেটা একটা তাদের চিন্তাভাবনাগুলো, আমি আপনাকে যেটা বলছিলাম, এখন দিস ইজ এ এইজ অফ আইডিয়াস, গ্রেট মোমেন্টাম, আইডিয়াস, যেখানে যদি আমি টেকনোলজিটাকে যদি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমি বিরাট বিপ্লব ঘটাতে পারবো। এইরকম পিপল অ্যান্ড টেক, সেটা ফিজিক্যালি ভিজিট করার সুযোগ আমার আজকে হয়েছিল, এবং আমি ওইটার যিনি বলা যায় যার চিফ এক্সিকিউটিভ পারসন অথবা যার ব্রেন চাইল্ড বলা যায়, ইঞ্জিনিয়ার হানিফ, ওনার সাথে আমার আলাপ করার সুযোগ হয়েছিল। অনেক কথা ওনাকে মনে হয়েছে আমার কাছে হি ইজ এ ভেরি ভিশনারি পারসন, এবং ওনার যে সমস্ত চিন্তাভাবনা, এবং উনি ইতিমধ্যে উনি আমাকে বললো, উনি শুধু তো কথা বলছেন না, উনি যেটা বলছে সেটাকে ফ্যাক্টস দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন উনি। এবং উনি ইতিমধ্যে এখানে 4000 আপনার লোককে আপনি চাকরি দিয়েছেন, এবং আপনি শুনে আশ্চর্য হবেন, উনি বলল যে ইন্টারমিডিয়েট পাস করে এখানে আসলো, তারা এখানে ট্যাক্সি চালাতো। তো ওনার ওখানে 4 মাসের উনি ট্রেনিং দিয়ে তারা এখন $1,00,000 বেতনের চাকরি করছে, কেউ $1,20,000 বেতনের চাকরি। আমার কাছে এটা কিন্তু একটা স্বপ্ন মনে হচ্ছে। এটা কিভাবে সম্ভব? আমরা যেখানে ইউনিভার্সিটিতে 4 বছর ধরে পড়াচ্ছি। সাধু ভাই, আমি আমাদের একদম আমরা অন্তিম লগ্নে চলে আসছি, শেষ পর্যায়ে। ছোট্ট একটা প্রশ্ন যাওয়ার আগে, সেটা হচ্ছে যে
আজকে আমাদের পার্শ্ববর্তী ভারত, আমরা তাকে সিলিকন বলি, ব্যাঙ্গালোর, হ্যাঁ। তাদের যে প্রযুক্তি, তাদের যে মেধা, হ্যাঁ। আমরা কেন এতটা পিছিয়ে ভারত থেকে? সেটা প্রথমত হচ্ছে কি, মেধার দিক দিয়ে আমি বাংলাদেশের ছাত্রদের কোনো অংশে বলবো না যে ভারতের চেয়ে পিছিয়ে আছে। আমি আমার ছেলেদের যখন পড়াই একটা জিনিস সবসময় বলি, দেখো তোমরা কিন্তু আমেরিকাকে কিন্তু পরাজিত করতে পারবে। আমেরিকাতে পরাজিত করতে তোমাকে অ্যাটম বোম লাগবে না। কীভাবে করবে? তোমার ব্রেন দিয়ে করবে। কারণ এই যে তথ্য প্রযুক্তি এমন জিনিস যে সফটওয়্যারটা, এখানে কিন্তু কোনো র মেটেরিয়ালস লাগে না। র মেটেরিয়ালসটা হচ্ছে আপনার ব্রেন, র মেটেরিয়ালসটা হচ্ছে আপনার অঙ্ক, র মেটেরিয়ালসটা হচ্ছে আপনার অ্যালগোরিদম বলি আর কি। তো সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে আছে। কিন্তু আমরা কেন পিছিয়ে পড়লাম ভারতের থেকে, এই প্রশ্নটা আসে। সেটা হচ্ছে ওই যে বললাম, আমাদের অবকাঠামো ছিল না, আমাদের পলিসি ছিল না। আজকে যদি ইঞ্জিনিয়ার হানিফের মতো লোকজন যদি পলিসিতে থাকতো, তাহলে বাংলাদেশও কিন্তু সিলিকন ভ্যালি হয়ে যেত। ধন্যবাদ, কিন্তু ধন্যবাদ। সেটা তো আমরা ব্যবহার করতে পারছি না। খুবই আশার কথা বললেন। আপনাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য, টাইম টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। এবং আশা করি আপনি যখনই যুক্তরাষ্ট্র সফর করবেন আমাদের স্টুডিওতে আপনি আসবেন অবশ্যই। প্রিয় দর্শক, আমরা মোটামুটি শেষ পরে চলে আসছি। ডক্টর সাদাতকে অনেক ধন্যবাদ ওনার মূল্যবান তথ্য দেওয়ার জন্য। আমাদের সেই কম্পিউটার সায়েন্স, ইনফো, আইটি টেকনোলজি সব কিছু সম্পর্কে অনেক ধন্যবাদ ভাই। সবাইকে শুভ সন্ধ্যা।